এদিকে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস যেমন দিয়েছেন মোহন চরণ মাঝি, একই সঙ্গে নির্যাতিতার মায়ের সঙ্গেও তিনি কথা বলেন। দোষীদের কঠোর শাস্তির জন্য যাবতীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে আসা ওড়িশার মহিলা কমিশনের সঙ্গেও কথা হয় মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, শোনাবো। আসানসোল কমিশনারেটের পুলিশ সুপার তিনি নিজে আজকে মেয়েটির পরিবারের সাথে দেখা করেছেন, মেয়েটির সাথে কথা বলে সমস্ত রকমের সহযোগিতা এবং দ্রুত তদন্তের সমস্ত রকমের আশ্বাস দিয়েছেন। খোঁজ নেননি বলছেন, প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজে সর্বক্ষণ মনিটরিং রাখছেন। আর আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনার নিজের রাজ্যে উড়িষ্যায় মেয়েদের নিরাপত্তা দিতে পারেন না। একের পর এক ঘটনা ধর্ষণ প্রদেশ হয়ে উঠেছে উড়িষ্যা, আর আপনি এখানে এসে বড় বড় রাজনীতির কথা বলছেন। এ রাজ্যে আইনের শাসন আছে বলেই অপরাধীরা সাথে সাথে গ্রেফতার হয়েছে। আপনাদের রাজ্যে অপরাধীটা তো গ্রেফতার হয়ই না, উল্টে ধর্ষককে মালা দিয়ে আপনারা বরণ করান। আপনাদের চেহারা ভারতবর্ষের মানুষ মণিপুর থেকে উত্তরপ্রদেশ, সারা ভারতবর্ষ, গুজরাট থেকে হাতরাস, উন্নাও থেকে উড়িষ্যা দেখে দেশের মানুষ জানে আপনাদের আসল চেহারাটা কি। দুর্গাপুরে এমবিবিএস এর ছাত্রীর এই গণধর্ষণের অভিযোগের ঘটনা সামনে আসার পর থেকে বিরোধীরা কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হয়েছেন। কি বলেছেন সজল ঘোষ, দেখুন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে কথা বললেন, আশ্বাস দিলেন যে বিচারের ব্যবস্থা আমরা করবই। কিন্তু আপনার রাজ্যে, আমাদের রাজ্যে অতিথি হয়ে এসেছিল মেয়েটা, পড়তে এসেছিল আমার রাজ্যে। আপনার রাজ্যে তাকে ধর্ষিতা হতে হয়েছে। আপনি একবারও কথা বলার প্রয়োজন বোধ করেননি, কারণ যারা ধর্ষণ করেছে তারা আপনার ভোটার, ও আপনার ভোটার নয়। আপনার তরফে একজন সরকারি আমলা, একজন তৃণমূলের নেতাও তাদের সাথে যোগাযোগ করেনি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ করলেন। এই লজ্জা শুধু আপনার নয়, আপনার সে বোধও নেই, কিন্তু এই লজ্জা সমগ্র বাঙালির, এই লজ্জা বাংলার। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো। সোমবার নির্যাতিতার বাবা বলে তার কাছে শুক্রবার রাত 9:30টার সময় ফোন আসে যে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। How they came out in the night at 12:30. এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরেই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো। How they came out in the night at 12:30. যদিও সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। গত শুক্রবার আইকিউ সিটি হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে নির্যাতিতা তার এক সহপাঠীর সঙ্গে রাত 7:58 নাগাদ ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন, এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা যায় রাত 9:29 নাগাদ দুজনে আবার ক্যাম্পাসে ফেরত আসছেন। সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা বলেন মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত 9:30টায়। ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি ফাকরি কিছু করবে না। এখানে এইটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। 9:30টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারা প্রশ্ন তুলছেন তাহলে মুখ্যমন্ত্রী রাত 12:30টার তত্ত্ব পেলেন কোথা থেকে? বলছেন 12:30টা গল্প উনি পেলেন কোথায়? শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনের দুজনও কখনো একসঙ্গে জীবিত ছিলেন না, কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো এই রকম যে মহিলা, তার কথাবার্তা সবসময়ই বেঠিক, বিভ্রান্তিকর।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক। হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউ এর পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি স্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে ভিতরে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউ এর পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দা থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।